কল্পনা করুন আপনি আপনার পরিবার নিয়ে একটা বিমানে উঠেছেন। বিমানটি আকাশে উড়ল, সবকিছু নর্মাল। আপনি বিমানের মাঝে পরিবারের সাথে অনেক হাসি খুশিতে সময় কাটাচ্ছেন, কিন্তু বিমানটি রহস্যজনক একটা কারণে বিশাল একটা সাগরের মাঝখানে আছড়ে পড়লো। মাটিতে আছড়ে পড়লে তো সঙ্গে সঙ্গেই সবাই মারা যেতেন, বাট সাগরে পড়ার কারণে মরলেন না। ভাবতেছেন যাক বেঁচে গেলাম, কিন্তু না, আসল জীবনযুদ্ধ তো সবেমাত্র শুরু হলো। আপনি ছিটকে পড়েছেন সাগরের একখানে, আর আপনার পরিবারের বাকিরা কে কোথায় পড়েছে সেটা জানেন না, বুঝতেও পারছেন না। এদিকে সাগরে শত শত হাঙর ছুটে বেড়াচ্ছে, আর যাকে সামনে পাচ্ছে তাকেই ছিঁড়ে খেয়ে ফেলতেছে। চারিদিকে শত শত লোকের বাঁচার আর্তনাদ, কিন্তু তাদের ভিড়ে আপনার পরিবারের লোকেরা কোথায়? এভাবেই দিন চলে যাচ্ছে, রাত নেমে আসতেছে, তবু কোনো উদ্ধার টিম বাঁচাতে আসছে না। কি মুহূর্তটা হাড় হিম করার মতো না? এমনই গল্প নিয়ে আজকের এই রাশিয়ান সার্ভাইভাল ড্রামা থ্রিলার মুভিটির নাম ডিপ ওয়াটার। মুভির শুরুতেই আমরা একটা লোককে অনেক টেনশনে দেখতে পাই। নাম বেন, পেশায় সে প্লেনের কো পাইলট। বেন বহুদিন হচ্ছে বাসায় যায় না, লাগাতার ডিউটি করে যাচ্ছে। তাই বেনের ওয়াইফ বেনকে ফোন করে বাসায় আসতে বলে, কিন্তু বেন যেতে রাজি হয় না এবং জানায় লস অ্যাঞ্জেলেস থেকে চায়নার সংহাইগামী একটি ফ্লাইটে সে ওভার ডিউটি নিয়েছে। এটা শুনে বেনের ওয়াইফ কেঁদে ফেলে ও বাসায় আসার জন্য রিকোয়েস্ট করে। আসলে ঘটনা হলো বেনের পরিবারে বিরাট একটা সমস্যা চলতেছে, আর সেই মানসিক চাপ থেকে পালিয়ে বেড়াতেই সে বাসায় যেতে চায় না। কিন্তু সেই সমস্যাটা কি সেটা পরে জানতে পারবেন। এরপর আমরা বিমানের ক্যাপ্টেনকে দেখতে পাই। হ্যাঁ, এই টাকলা মাথাটাই বিমানের ক্যাপ্টেন। টাকলা মাথা হিসেবে পরিচয় দিলাম যাতে সহজে মনে থাকে। তো এরপর সিন চলে আসে এয়ারপোর্টে। লস অ্যাঞ্জেলেস থেকে সংহাইগামী ফ্লাইটের টাইম হতে চলেছে, তাই বিমানের যাত্রীদেরকে রেডি হতে দেখতে পাই। তাদের মাঝে একটা যাত্রী এই বিড়িখোর, নাম ডেন। এক্কেরে ঘাড় তেরামাল। এমন করে কেন বললাম সেটা কাহিনীর সামনে গেলে বুঝতে পারবেন। ড্যান বিড়ি টানতে টানতে তার লাগেজের পাওয়ার ব্যাংক থেকে মোবাইলটা চার্জে লাগাতে গেলে চার্জিং কেবল ফল্ট থাকার কারণে ফায়ারিং হয়, বাট ড্যান সেটা পাত্তা দেয় না। এয়ারপোর্ট কর্মী এসে বলে, স্যার এখানে সিগারেট খাওয়া নিষেধ। এটা শুনে ড্যান সিগারেটটা ফেলে দিলে মেয়েটি চলে যেতেই ওমা, এদিকে আবার একটা সিগারেট ধরাই। এরপর মোবাইলটা চার্জে লাগিয়েই লাগেজের ভিতরে রেখে দেয়। সিন এয়ারপোর্টের ভিতরে আসলে দেখি কো পাইলট ও ক্যাপ্টেন রেডি হয়ে চলে এসেছে, সাথে কেবিন ক্রু একটা মেয়েকেও দেখতে পাই, নাম কেলি। এরপর এয়ারপোর্টে আরো কিছু যাত্রীদেরকে দেখতে পাই। এই ছেলেটির নাম ডেকলান, আর এটা তার মেয়ে কোরা। কোরা জীবনে কখনো প্লেনে ওঠেনি, তাই ভয় পেয়ে বলে, বাবা আমি প্লেনে উঠবো না, প্লেন যদি আকাশ থেকে পড়ে যায় তাহলে। পাশ দিয়ে কো পাইলট বেন যাচ্ছিল, সে এটা শুনে থেমে যায় ও কোরার কাছে এসে বলে, ভয় পেও না, আমি প্লেনের কো পাইলট, সো প্লেন যাতে পড়ে না যায় সেভাবেই চালাবো। এই বলে বেন চলে যেতেই ডেকলানের সদ্য বিয়ে করা বউ জয়া আসে, তার সাথেও একটা ছেলে সন্তান, নাম ফিন। ডেকলান ও জয়া দুজনেই স্বামী স্ত্রী হলেও কোরা ও ফিন আসলে সৎ ভাই বোন। সৎ ভাই বোন হওয়া সত্ত্বেও ফিন কোরার সাথে নিজের বোনের মতো করেই মেশার চেষ্টা করে, বাট কোরা আসলে ফিনকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না, যা দেখতেই পারছেন। তো এদের দুই ভাই বোনের মাঝে সুন্দর একটা সম্পর্ক তৈরি করার জন্যই আসলে এদের বাবা মা চায়না ঘুরতে যাচ্ছে। তো ফিন একটু দুষ্টু টাইপের, তাই যেন হারিয়ে না যায় এজন্য জয়া ফিনের গলায় একটা লোকেশন ট্র্যাকার লাগিয়ে দেয় ও সেটার অ্যাক্সেস কোরার মোবাইলে দিয়ে বলে, তোমরা প্লেনে গিয়ে ওঠো, আমি পার্কিং লট থেকে আসতেছি। এই বলে জয়া চলে যায়। ওদিকে যাত্রীদের লাগেজগুলো চেক করে বিমানের কার্গো কন্টেনারে ঢোকানো হচ্ছে। এরপর সেই কন্টেইনারগুলোকে বিমানের কার্গো সেকশনে ঢোকানোর জন্য পাঠানো হয়। সিনটা মনে রাখবেন, সামনে গিয়ে কাজে আসবে। এরপর সিন চলে আসে চায়নার লিলি নামের একটা গেমার মেয়ের কাছে। সে একটা পাবজি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে লস অ্যাঞ্জেলেসে এসেছিল এবং গেমে জিতেছেও। এখন সে চায়না ফিরছে। গেমে তার পার্টনার ছিল স্যাম। স্যামকে এয়ারপোর্টে খুঁজে পাচ্ছে না দেখে লিলি ফোন করতে যাবে, এমন সময় তার বিপক্ষ দলের কিছু ছেলে লিলির সাথে নোংরামি শুরু করে। ঠিক তখনই স্যাম এসে রুখে দাঁড়ায় ও লিলিকে নিয়ে টিকিট চেকিংয়ে আসে, কিন্তু ডেন দুম করে এদের আগে এসে নিজের টিকিটটা দেখিয়ে চলে যায়। এরা তো অবাক, এ কেমন আচরণ রে বাবা। তো প্লেন ওড়ার সময় হয়েছে, তাই সকল প্যাসেঞ্জার প্লেনে উঠতে শুরু করে। স্যাম ও লিলি পাশাপাশি সিটে বসলে দেখি অপোজিট লাইনেই সেই বখাটে ছেলেগুলোর সিট। তো একজন কিউট বিমানবালা এসে সবাইকে ইনস্ট্রাকশনগুলো বুঝিয়ে দিতে থাকে। মেয়েটির নাম জয়ী, একে চিনে রাখবেন, সামনে কাজে আসবে। তো জয়ী চলে যাচ্ছিল, এমন সময় ম্যাট নামের একটা ছেলের মুখোমুখি হলে ম্যাট জয়ীর উপর ক্র্যাশ খেয়ে যায়। তো এসব কাহিনী অনেক হলো। এবার ফাইনালি বিমানটি উঠতে শুরু করে ও ধীরে ধীরে আকাশের একদম 10,000 ফুট উপরে চলে আসে ও একদম মেঘের বুক
বুক চিরে চলতে থাকে। সবকিছু নর্মাল ভাবে যাচ্ছে। তো ম্যাটের পাশে একটা দাদির সিট পড়েছে। ম্যাট বেশ লাজুক স্বভাবের, তাই দাদির সাথে কথা বলবে না জন্য ল্যাপটপে কাজ করার ভান করতেছে। কিন্তু দাদি ম্যাটের দিকে চেয়ে আছে দেখে ম্যাট উপায় না পেয়ে হাই হ্যালো করে বলে, আপনি চায়না কেন যাচ্ছেন? দাদি তার নাতনির ফটো দেখিয়ে বলে, নাতনিকে দেখতে যাচ্ছি। এদিকে ড্যান কি যেন কারণে কল বাটনে চাপ দেয়। বিমানবালা জয়ী এসে বলে, স্যার কোনো প্রবলেম? ড্যান বলে, কানে গোজার ইয়ারপ্লাগ আছে। জয়ী বলে, সরি স্যার, স্টক শেষ। এটা শুনে ড্যান রেগে মেগে পকেট থেকে 2টা সিগারেট বের করে। জয়ী বলে, স্যার প্লেনে সিগারেট খাওয়া নিষেধ। ড্যান সিগারেট 2টি কানে গুজে দিয়ে বলে, এটা করতে তো নিষেধ নেই তাই না? এটা দেখে জয়ীর কিছুটা হাসি পায়। তো জয়ী হাসি মুখে চলে যাচ্ছে, এমন সময় ম্যাটের দিকে নজর গেলে জয়ী মিষ্টি করে হাই জানায়। ওই হই হই, ম্যাট তো আইসক্রিমের মতো গলে যাচ্ছে। এটা দেখে দাদি বলে, বেটা গলে যাস না, লাভ নাই, ওর সাথে তোর কিছুতেই যায় না, সত্য কথা বললাম, রাগ করলা? না না দাদি। ওদিকে সিন স্যাম ও লিলির কাছে আসে। স্যাম লিলির সাথে আড্ডা না দিয়ে বরং ঘুমাচ্ছে। এটা দেখে লিলি অভিমান করে বলে, কেউ আমার সাথে বেয়াদবি করলে তুমি তা সহ্য করতে পারো না, আমি কোনো ছেলের সাথে মিশলে সেটাও সহ্য করতে পারো না, অথচ তুমিও আমাকে সময় দাও না। কাহিনী কি? আসলে লিলি ও স্যাম ছোটবেলার বন্ধু। ছোটবেলা থেকেই লিলি মনে মনে স্যামকে ভালোবাসে, বাট আজও তা প্রকাশ করতে পারেনি। যদিও আজকে ম্যাচ জেতার খুশিতে লিলি তার মনের কথাটা একটা চিঠিতে লিখে স্যামকে দিয়েছে, বাট স্যাম হয়তো এখনো চিঠিটা খোলেইনি। তাই লিলি রেগে মেগে স্যামকে বলে, তোমাকে আজকে যে চিঠিটা দিয়েছি সেটা খুলেছো? স্যাম বলে, এত তাড়াহুড়োর কি আছে, বাসায় গিয়ে দেখবনি। এই বলে স্যাম উঠে দাঁড়ালে লিলি বলে, কোথায় যাচ্ছ? স্যাম বলে, টয়লেটে যাচ্ছি হিসু করতে। এই বলে স্যাম টয়লেটে এসে লুকিয়ে লিলির দেওয়া সেই চিঠিটা খোলার জন্য হাতে নেয়। তার মানে স্যামও লিলিকে মনে মনে ভালোবাসে। সিন ডেকলানের কাছে আসে। কোরা তার সৎ ভাই ফিনের সাথে না মিশে মোবাইল নিয়ে বিজি দেখে ডেকলান বলে, মোবাইলটা রেখে ফিনের সাথে একটু মিশলেও তো পারো, ওর সাথে একটু ভালো ব্যবহার করলে সমস্যা কি? এইসব শুনে কোরা বিরক্ত হয়ে কানে হেডফোন লাগাই। তো বাচ্চারা যে যার মতো বিজি। এই সুযোগে ডেকলান ও জয় একটু রোমান্টিক হয়ে গেলে কোরা সেটা দেখে ইশারায় তার সৎ মাকে বলে, এসব দেখে আমার বমি আসতেছে। ডেকলান তখন টয়লেটে যাওয়ার বাহানায় দূরে গিয়ে ইশারায় জয়াকেও ডাকে। যাক, কোরা বুঝতে পারে ওই হিংসায় জ্বলতে থাকে। তো জয়াও টয়লেটের বাহানায় টয়লেটের গেটে আসতেই ডেকলান খপ করে ভিতরে টেনে নেয়। এবার সবাই রেডি হন, মুভির আসল ধামাকায় এবার আসতে চলেছে। সিন চলে আসে প্লেনের কার্গো সেকশনে। মনে আছে যাত্রীদের সকল লাগেজ সুটকেস একটা কার্গো কন্টেনারে ভরে সেই কন্টেনারটা প্লেনের কার্গো সেকশনে রেখেছিল না? তো ক্যামেরায় সেই কন্টেইনারের ভিতরে থাকা ডেনের লাগেজের ভিতরে আসে। মনে আছে ডেন তার মোবাইলটা কেবলে ফল্ট থাকা পাওয়ার ব্যাংকে চার্জে লাগিয়ে সেটা লাগেজের ভিতরে রেখেছিল। তো নেন, আকাম হয়ে গেছে, মোবাইলে আগুন লেগে গেছে। তো ফিন যে ট্যাবে গেম খেলছিল সেটার চার্জ শেষ হয়ে গেলে আশেপাশে তাকিয়ে দেখে একে তার বাবা মা নেই। ফিন কোরার কাছে এসে বলে, কোরা আমাদের বাবা মা কই? কোরা রেগে মেগে বলে, ওরা সুইমিং পুলে সাঁতার কাটতে গেছে। ফিন অবাক হয়ে বলে, প্লেনে সুইমিং পুল থাকে? কোরা বলে, হ্যাঁ, প্লেনের পিছন দিকে গিয়ে দেখো। ফিন অবাক হয়ে পিছন দিকে আসতেছে আর সুইমিং পুল কোথায় সেটা খুঁজতেছে। এভাবে হাঁটতে হাঁটতে সে প্লেনের সামনের সেকশন থেকে একদম প্লেনের পিছনের সেকশনে চলে আসে। ম্যাট ট্যাবে গেম খেলছিল। সে ফিনের অসহায় ফেস দেখে বলে, গেম খেলবে? আসো গেম খেলি। এই বলে ম্যাট ফিনকে পাশে বসিয়ে নিয়ে গেম খেলতে দেয়। সিন চলে আসে প্লেনের কার্গো সেকশনে। আমরা দেখি ড্যানের সেই লাগেজের আগুন থেকে পুরো কার্গো কন্টেনারেই আগুন লেগে গেছে। সিন বিমানের ককপিট সেকশনে আসলে দেখি সেখানে থাকা ডিসপ্লেতেও সিগন্যাল দিচ্ছে যে কার্গো সেকশনে আগুন লেগেছে। এটা দেখে বেন কার্গো সেকশনের ফায়ার কন্ট্রোল বাটন প্রেস করলে কার্গো সেকশনে থাকা ওয়াটার স্প্রে সিস্টেম চালু হয়ে যায়, কিন্তু সেই পানির স্প্রেতে আগুনের কিছুই হয় না। এদিকে কোরা হঠাৎ ভাবতেছে তার ভাই সেই যে গেল, এখনো ফিরছে না কেন? এদিকে কার্গো সেকশনের আগুন পানি দিয়ে নিচ্ছে না দেখে ক্যাপ্টেন 2 জন কেবিন ক্রুকেই কার্গো সেকশনে পাঠাই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটা নেভানোর জন্য। তো কেবিন ক্রু কার্গো সেকশনে নেমে পড়ে। ওদিকে কোরা একা ভয় পেলে ধীরে ধীরে সেই টয়লেটের কাছে আসে যেটাতে তার বাবা মা ঢুকেছে। এরপর তার বাবাকে ডাকতে থাকলে ভিতরে থাকা তার বাবা মারা চুপ করে থাকে, যাতে কোরা চলে যায় ও এরা যে কাজের জন্য ভিতরে ঢুকেছে সেটা শেষ করতে পারে। ওদিকে কেবিন ক্রু 2 জন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করলে আগুন কিছুতেই নিভছে না। উল্টো আরও কার্গো কন্টেনারটা যে বেল্ট দিয়ে বেঁধে রাখা আছে সেই বেল্টটা ধীরে ধীরে পুড়ে যেতে শুরু করে। এরপর যেই না বেল্ট পুরোটা পুড়ে যায়, এই গেল। কন্টেইনারটা নিজের অবস্থান থেকে দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে ও সামনে এসে সজোরে ধাক্কা খায়। আর এই ধাক্কায় পুরো বিমান পর্যন্ত কেঁপে ওঠে ও বিমানের কন্ট্রোল পুরো নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। ব্যাস শুরু হয়ে যায় তাণ্ডব লীলা। Что происходит? Черт! তো বিমানের বডি যেহেতু ভেঙে গেছে তাই অক্সিজেনের অভাব শুরু হয়। তাই বিমান কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সবার সিটের উপরে থাকা অক্সিজেন মাস্কগুলো নামিয়ে দিলে কে কার মাস্ক নিবে হুঁশ পাচ্ছে না। ওদিকে টয়লেটে ফিন ও কোরার মা বাবা রোমান্স করতে গিয়ে ফিট হয়ে পড়ে আছে। বেঁচে আছে নাকি মরে গেছে আল্লাহ মালুম। সিন আবার প্যাসেঞ্জার সেকশনে আসে। Прошу всех сохранять спокойствие.
আছে স্যাম লিলির চিঠিটা পড়ার জন্য টয়লেটে গিয়েছিল। তো বিমানের পরিস্থিতি একটু কন্ট্রোলে আসতেই স্যাম লিলির কি অবস্থা সেটা দেখার জন্য টয়লেট থেকে বের হয়, কিন্তু স্যাম বাহিরে আসতেই সবাই ইশারা দিয়ে বলে এদিকে এসো না, পরিস্থিতি খারাপ। তারপরেও স্যাম লিলির প্রতি ভালোবাসার টানে জোর করে প্যাসেঞ্জার সেকশনে ঢুকে লিলিকে খুঁজতে শুরু করলে বিমানবালা বলে প্লিজ কোনো সিটে বসে পড়ো। স্যাম তখন সেখানেই একটা সিটে বসে পড়লে দূরে লিলিকে দেখতে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচে। ঠিক তখনই বিমানের পরিস্থিতি আরও ভয়াবহ হতে শুরু করে, যা দেখে গা শিউরে ওঠার মতো অবস্থা। বিমানের অংশগুলো বাতাসের চাপে খুলে ছিটকে চলে যাচ্ছে। সিন তখন একটা ওয়াশরুমে আসলে মনটা কি কয়, এই হালাই এই পরিস্থিতির মাঝেও বিড়ি খাওয়া নিয়ে ব্যস্ত। Зои, надень маску! Сейчас же! সিন বিমানের ককপিটে আসলে দেখি বিমানের এই করুণ অবস্থা দেখে ক্যাপ্টেন সিদ্ধান্ত নিচ্ছে যত দ্রুত সম্ভব বিমানটাকে কোথাও ল্যান্ড করানোর চেষ্টা করতে হবে। তাই তারা বিমানটাকে 10,000 ফুট উঁচু থেকে নিচের দিকে আনতে থাকে ও ধীরে ধীরে তারা 6,000 ফুট নিচে চলে আসে। কিন্তু তারা আশেপাশে বিমানটাকে ল্যান্ড করানোর মতো কোনো জায়গা দেখতে পাচ্ছে না। জায়গা খুঁজতে খুঁজতে তারা অবশেষে বিশাল সাগরের উপরে চলে আসে। বিমান যেভাবে পুরোটা বিধ্বস্ত হওয়ার পথে ইঞ্জিন এবং কন্ট্রোল কাজ করছে না, তাতে বিমানটা সাগরে ল্যান্ড করানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই ককপিট থেকে প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে ঘোষণা করে যে তারা বিমানটা সাগরে ল্যান্ড করাতে যাচ্ছে, সবাই প্রস্তুতি নাও। এই বলে ক্যাপ্টেন বিমানটা সাগরেই নামিয়ে দেয় ও বিমান তার গতির কারণে সাগরের পানির উপর দিয়েই ছুটে চলতে থাকে। বিমানটি পানির উপর দিয়েই ছুটে চলতেছে ও ধীরে ধীরে গতি কমতেছে। ক্যাপ্টেন ভাবতেছে যাক, এইভাবেই কোনো ক্ষয়ক্ষতি ছাড়া বিমানটা ধীরে ধীরে পানিতে নেমে যাবে। কিন্তু 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 সামনে হঠাৎ একটা শিলা পাহাড় চলে আসে, যা পানির নিচে থেকে উপর পর্যন্ত মাথা বের করেছিল। ব্যাস, বিমানটি সেটা বরাবর চলে আসে ও সেটার কারণে বিমানটি ফিরে চলে যেতে থাকে। সব একদম শান্ত, স্ক্রিন অন্ধকার, বুক ধুকধুক করতেছে। কিছুক্ষণ পর স্ক্রিনে আলো আসলে আমরা দেখি এই অবস্থা। তো এখন আপনাদেরকে পুরো সিচুয়েশনটা ভালো করে বোঝাতে হবে, নয়তো সামনে কোথায় কি ঘটতেছে সেটা বুঝতে পারবেন না, সব মাথার উপর দিয়ে যাবে। তো ঘটনাটা হলো পুরো প্লেন 3টি খণ্ডে ভেঙে গেছে। বিমানের সবচেয়ে সামনের অংশ, যাকে ককপিট বলে, যেখানে পাইলট এবং ক্যাপ্টেন বসে থেকে বিমান চালায়, সেই অংশটা আলাদা একটা খণ্ডে ভেঙে গেছে, যে খণ্ডে কো পাইলট, ক্যাপ্টেন, বিমানবালা কেলিও করা আছে। আর হ্যাঁ, ক্যাপ্টেনের পা বিমানের ভাঙা অংশের সাথে পানির নিচে এমনভাবে আটকে পড়ে গেছে যে সে কিছুতেই পাটা বের করতে পারছে না। বিষয়টা মনে রাখেন, সামনে কাজে আসবে। আর বিমানের মাঝের খণ্ড, যে অংশে বিড়িখোরটা ছিল, স্যাম ও লিলি ছিল এবং কোরার বাবা মা ওই যে বাথরুমে লীলা খেলা করতে গিয়ে ফিট হয়ে পড়েছিল, সেই মাঝের অংশটাও আলাদা হয়ে ভেঙে গেছে, যেটা এই ককপিট থেকে একটু দূরে ভেসে উঠেছে। এবার আসি বিমানের একদম পিছনের খণ্ড, যে অংশে দাদি, ম্যাট, ফিন ও ফিনের ক্রাশ সেই বিমানবালার জয়ী ছিল, সেই পিছনের অংশটাও আলাদা হয়ে ভেঙে গেছে। এবং এই পিছনের অংশটা সেই 4 জন সহ এভাবে খাড়াখাড়ি ভাবে সাগরের নিচে তলিয়ে গেছে। আর পিছনের অংশটার সব কয়টা জানালা যেহেতু বন্ধ ছিল, তাই সেটার ভিতরে থাকা বাতাস বের হতে না পারার কারণে সেটা এভাবে পানির নিচে ডুবে গেলেও সায়েন্টিফিক কারণে সেটার ভিতরে পুরোপুরি পানি ঢুকতে পারেনি। তার মানে ভিতরে থাকা লোকগুলো অবশ্যই জীবিত আছে, তবে কতক্ষণ জীবিত থাকতে পারবে সেটাই দেখার বিষয়। তো চলেন এবার ককপিটে যাই। আমরা দেখি কোপাইলট ও কেলি মিলে ক্যাপ্টেনের পাটা ছোটানোর চেষ্টা করতেছে, বাট কিছুতেই পারছে না। এদিকে ককপিটটাও ধীরে ধীরে ডুবে যাচ্ছে, তার মানে ককপিট পুরোটা ডোবার আগেই ক্যাপ্টেনকে এখান থেকে উদ্ধার করতে হবে। ওদিকে সিন প্লেনের মাঝের অংশে আসলে দেখি সেটার এই অবস্থা। তো স্যাম হুঁশে ফিরতেই তার সিট থেকে উঠে লিলির সিটের কাছে গেলে দেখে এ কি, লিলি সিটে নেই। তাহলে লিলি কোথায়? সে কি তাহলে? এই অজানা ভয় নিয়েই স্যাম লিলিকে আশেপাশে খুঁজতে শুরু করে। শুধু স্যাম নয়, সেখানে থাকা আরো অনেকেই তাদের পরিবারের লোকদের নাম ধরে চিল্লাচ্ছে। আর এই সিচুয়েশনেও এই মালের কাজ দেখেন, সে বিড়ি ধরাচ্ছে। মনটা কি কয়। এবার সিন চলে আসে বিমানের পিছনের অংশে, যেটা এখন পানির নিচে খাড়াখাড়ি ভাবে তলিয়ে আছে।
Эй, ты как? Эй, তো эй. ম্যাট ফিনের সিট বেল্টটা কিছুতেই খুলতে পারছে না। এখন বেল্টটা কেটে ফেলা ছাড়া কোনো উপায় নেই, বাট কাটবে কি দিয়ে? ম্যাট চিল্লিয়ে বলে, ভিতরে আর কেউ কি আছেন? জয়ী বিমানের পিছন দিকে ছিল, তাই সে এখন উপর দিকে আছে। জয়ী চিল্লিয়ে বলে, হ্যাঁ আমি আছি। ম্যাট বলে, ওখানে কি সিট বেল্ট কাটার মতো কিছু আছে? জয়ী তখন সেখানে থাকা একটা টুল বক্স থেকে কি যেন একটা নিচে ফেলে দেয়। এরপর সিন সাগরের বুকে আসতে দেখি লিলি আসলে বিমান ক্রাশের সময়ই সিটকে পানিতে পড়ে গিয়েছিল, তাই সে সাঁতরে সেখানে থাকা কিছু একটার উপর ওঠার চেষ্টা করছে এবং সে ফাইনালি উঠেও পড়ে। কিন্তু এই গেল, কি যেন লিলিকে খপ করে টেনে পানির নিচে নিয়ে যায়, বাট লিলি আবার ভেসে ওঠেও আবার সাঁতরে গিয়ে সেই জিনিসটার উপরে উঠে পড়লে দেখে তার পা এভাবে ক্ষত হয়ে গেছে। একটু আগে কি যেন লিলিকে টেনে নিয়ে গেল না, এই ক্ষতটা সেটার কারণে হয়েছে। সিন জুম আউট হয়ে উপরে আসলে দেখি লিলি আসলে বিমানের একটা ভাঙা বডির উপরে অবস্থান নিয়েছে। সিন আবার ককপিটে আসলে দেখি কোপাইলট ও কেলি ক্যাপ্টেনের পাটা ছোটানোর চেষ্টা করেই যাচ্ছে, বাট কিছুতেই কাজ হচ্ছে না। এদিকে ককপিট প্রায় তলিয়ে যাওয়ার অবস্থা। এটা দেখে ক্যাপ্টেন বলে, তোমরা আমাকে উদ্ধারের আশা ছেড়ে দিয়ে বরং নিজেরা বাঁচো এবং দেখো বাকিদের কি অবস্থা, তাদেরকে বাঁচাও। কিন্তু এটা কি কেউ এত সহজে মানবে? তাই কোপাইলট ও কেলিও মানতে চায় না, বাট ক্যাপ্টেন তাদেরকে জোর করেই পাঠিয়ে দেয়। কেলি তখন বাহিরে এসে কোরাকে কোলে নেয় ও কোপাইলট বেন বাহিরে এসে সামনে তাকালে দেখে পুরো সাগর জুড়ে এই অবস্থা। সে ভেবে পাচ্ছে না কাকে বাঁচাবে আর কিভাবেই বা বাঁচাবে। সিন চলে আসে বিমানের পিছনের খণ্ডে। জয়ী উপর থেকে নিচের দিকে নামতে ধরতেই এই গেল, জয়ী পড়তে পড়তে শেষ রক্ষা হয়। এদিকে ম্যাট একটা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বোঝার চেষ্টা করছে তারা এখন কোথায় এবং কি অবস্থায়। দুম করে একটা অক্টোপাস জানালার কাছে আসে আর ম্যাট আটকে ওঠে। এরপর ক্যামেরা জুম আউট হলে আমরা দেখতে পাই বিমানের পিছনের এই অংশটা এভাবে সমুদ্রের তল দেশে খাড়াখাড়িভাবে দাঁড়িয়ে আছে। সিন বিমানের মাঝের খণ্ডে থাকা টয়লেটে আসে, যেখানে ডেকলান ও জয়া ফিট হয়ে পড়েছিল। জয়ের হুঁশ ফিরলে সে তো বুঝতে পারছে না সে এইভাবে কেন পড়ে আছে আর কোথায় বা পড়ে আছে। তাই সে অস্থির হয়ে ডেকলানকে ডেকে তুললে ডেকলান উঠেই যেই না টয়লেটের গেটটা খুলে এই গেল। ওদিকে লিলি যে বোটটার উপর আশ্রয় নিয়ে আছে তার আশেপাশে পানিতে কি যেন দেখা যাচ্ছে, যা দেখে লিলি ভয়ে অস্থির হয়ে পড়ে। ওদিকে পানির প্রেসারে ককপিটের সামনে থাকা গ্লাসটা ভেঙে যায় আর এই গেল। বেন সহ সবাই পানির স্রোতে ছিটকে পড়ে। এখানে আরেকটা বিমানবালা মেয়েকে দেখতে পাচ্ছেন না? এই মেয়েটি আসলে বিমান ক্রাশের শুরুতেই আহত হয়ে জ্ঞান হারিয়েছে। তো বেন ও কেলি মেয়েটিকে সুস্থ করার ট্রাই শুরু করে। এরপর এরা প্ল্যান করে পানিতে ভেসে থাকা লোকগুলোকে এক এক করে উদ্ধার করে বিমানের এই অংশে তুলবে। প্ল্যান মোতাবেক কেলি যাবতীয় প্রস্তুতি নিয়ে পানিতে নেমে পড়ে। এমন সময় কোরা লক্ষ্য করে পানিতে ভেসে থাকা একটা বডিকে পানির নিচ থেকে কি যেন একটা প্রাণী টানতেছে। কোরা সেটা বেনকে দেখার জন্য বলতেই খুব করে সেই প্রাণীটা বডিটাকে কামড় দিয়ে পানির নিচে নিয়ে চলে যায়। বেন বুঝতে পারে আরে এটা তো হাঙর, তার মানে পানিতে হাঙর আছে। ও মাই গড, কেলি যে পানিতে নেমেছে, তাহলে কেলির এখন কি হবে? তাই বেন ও কোরা চিল্লিয়ে কেলিকে বলতে থাকে পানিতে হাঙর আছে, তাড়াতাড়ি চলে আসো। কিন্তু কেলি সেটা শুনতে পাচ্ছে না। এটা দেখে বেন নিজেই কেলিকে উদ্ধার করে নিয়ে আসার জন্য তাড়াহুড়ো করে একটা লাইফ র্যাফট বা বাতাসে ফোলানো নৌকা রেডি করে ও কোরাকে সেটাতে তুলে নিয়ে কেলির দিকে যেতে থাকে। ততক্ষণে ওইদিকে একটা হাঙর পিছন থেকে যে কেলির দিকে তেড়ে আসতেছে কেলি সেটা জানেই না। আবার কেলি পিছনে তাকানোর আগেই সেটা পানির নিচে ডুবে যায়। তাই কেলি সেটা না দেখার ফলে রিল্যাক্সে সাঁতরে সামনে চলে যাচ্ছে। আর ওদিকে দূর থেকে কোরা চিল্লিয়ে যাচ্ছে পানিতে হাঙর আছে, সামনে যেও না। এবার কেলির কথাটা শুনতে পাই ও এটা শুনে ভয়ে একদম সেখানেই থ মেরে যায়। এখন কি করবে ভাবতেছে, তার আগেই গেল আকাম হয়ে গেছে। হাঙর হামলা করে বসেছে। Давай, хватайся! Давай! Пенни! Пенни! তো এরা কেলিকে তো বাঁচাতে পারলোই না, বরং নিজেরাই মরতে মরতে কোনো রকমে বেঁচে গেল। ওদিকে সিন বিমানের পিছনের খণ্ডে আসলে দেখি এরা যখন বুঝে গেছে যে এদের খণ্ডটি পানির নিচে এভাবে তলিয়ে আছে, তখন এরা বুঝে উঠতে পারছে না এরা এখন কি করবে। ম্যাট ভাবে গেটটা খুলে সেদিক দিয়ে বের হবে। তখন জয়ী থামাইও বলে ভুলেও এটা করো না, এতে পুরো অংশে পানি ঢুকে আমরা সবাই ডুবে মারা যাব। ম্যাট বলে তাহলে? জয়ী বলে এইভাবেই অপেক্ষা করি, দেখি যদি উদ্ধারকর্মী আমাদেরকে উদ্ধার করতে আসে। সিন বিমানের মাঝের খণ্ডে আসলে দেখি সেখানে থাকা সবাই এভাবে দাঁড়িয়ে থেকে ভয়ঙ্কর সাগরের দিকে তাকিয়ে আছে। ক্যামেরা পানির নিচে আসলে দেখি বিমানের এই খণ্ডটি যে শিলা পাহাড়ের উপর চূড়ায় আটকে ছিল সেটা ভাঙতে শুরু করেছে। তো পানিতে পড়ে যাওয়া মেয়েটি তাড়াহুড়ো করে উপরে ওঠার চেষ্টা করতেছে আর আমাদের বুক ধুকপুক করতেছে। এই বুঝি হাঙর এসে খপ করে গিলে নিল। কিন্তু না,
সৌভাগ্যক্রমে মেয়েটি সহি সালামতে পানি থেকে উঠতে পারে। সিন বিমানের পিছনের খণ্ডে আসলে দেখি বিমানবালা জয়ী ম্যাটের প্রাথমিক চিকিৎসা ও কেয়ারিং করতেছে, যা দেখে এই মুমূর্ষ পরিস্থিতিতেও ম্যাট ভীষণ খুশি হচ্ছে। দাদি বলে, এভাবে আর কতক্ষণ থাকবো? ভিতরে থাকা অক্সিজেন তো শেষ হতে চলেছে, এখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সিন মাঝের অংশে আসলে দেখি এই খণ্ডটি ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে, তাই যে যার মতো জীবন বাঁচাতে ব্যস্ত। বাট স্যাম এক নজরে সাগরের দিকে তাকিয়ে চারিপাশে কেবল লিলিকেই খুঁজতেছে, কিন্তু কোথাও লিলিকে দেখা যাচ্ছে না। তাহলে লিলিকে কি হাঙর? ঠিক তখনই সিন লিলির কাছে আসে। যাক, লিলি তাহলে বেঁচে আছে। তবে লিলি বিমানের যে বোর্ডের উপর আশ্রয় নিয়েছিল সেটা ধীরে ধীরে ডুবতে ডুবতে এখন এমন অবস্থা যে লিলি এখন কোমর পর্যন্ত ডুবে আছে। কিন্তু এভাবে পানিতে থাকা তো রিস্কি, তাই লিলি একটু দূরেই বিমানের মাঝের খণ্ডটা দেখতে পেলে সেটাতে পৌঁছানোর জন্য সাঁতার শুরু করে। এই খণ্ডেই কিন্তু স্যাম আছে। তো লিলি সাঁতরে সেখানে আসতেই একটা লোক হাঙর ভেবে ভয় পায়, বাট দেখে লিলি। লোকটি তখন লিলিকে উদ্ধার করে নেয়। লিলিকে দেখে স্যাম যেন হাঁপ ছেড়ে বাঁচেও দৌড়ে এসে লিলিকে শক্ত করে বুকে জড়িয়ে নেয়। লোকটি তো মহা খুশি, সে একজনকে উদ্ধার করতে পেরেছে। তখনই Держись! Нет! Джесси! ছেলেটি তার বন্ধুকে হারিয়ে পাগলের মতো চিৎকার করতে থাকলে একজন ছেলেটিকে অনেক বুঝিয়ে বাজিয়ে শান্ত করে। সিন বিমানের পিছনের অংশে আসে। অক্সিজেন অভাবে সবার দম আটকে আসতেছে, তার উপর আবার ক্ষুধায় সবাই নিস্তেজ হয়ে যাচ্ছে, বিশেষ করে দাদি ও বাচ্চা ছেলেটি। তার মানে এভাবে আর হাত গুটিয়ে এই আশাতে বসে থাকলে চলবে না যে কেউ এসে এদেরকে উদ্ধার করবে, কারণ কেউ জানেই না যে এরা এখানে এভাবে পানির নিচে আটকা পড়ে আছে। তাই এদের মাঝে যে কাউকে এখান থেকে বেরিয়ে পানির উপরে গিয়ে এটা জানাতে হবে। কিন্তু কে যাবে আর কিভাবে যাবে? ম্যাট বলে ওঠে সেই যাবে। প্ল্যান হলো বিমানের যতটুকু অংশ পানির নিচে ডুবে আছে ম্যাট ডুব দিয়ে একদম সেই নিচে গিয়ে বাহিরে বের হবে। ব্যাস, ম্যাট পানিতে ঝাঁপ দেয়। তো ম্যাট পানির উপরে উঠে দেখে, আরে বাপরে, পানিতে তো লাশের ঝাঁক। ম্যাট হেল্প বলে চিল্লাচ্ছে, বাট কোথাও জীবিত কেউ নেই। তুম করে পিছন থেকে একজন জবাব দেয়, আর তখনই На помощь! সিন মাঝের অংশে আসলে দেখি মৃত্যু আতঙ্কে সবাই ওর সাথে তর্কে জড়িয়ে পড়তেছে। কো পাইলট সবাইকে শান্ত করে বলে, দেখো, প্লেনে 656 জন প্যাসেঞ্জার ছিল, এখন গুনে দেখলাম মাত্র 30 জনের মতো জীবিত আছি। এদিকে এই অংশটা তলিয়ে যেতেই আছে। তো আমাদের এখন এটা করা উচিত যে অন্যদেরকে উদ্ধারের আশায় সময় নষ্ট না করে বরং আমরা যে কজন এখানে আছি তারা এখান থেকে নৌকাতে করে চলে যায়। এই বলে বেন সেখানে থাকা কয়েকটা হাওয়ার নৌকা পানিতে ভেসে দিলে সেগুলোতে সবাই উঠতে শুরু করে। কিন্তু ওদিকে কোরা এখনো একা অপর পাশেই আছে। হঠাৎ কোরা চিল্লাতে শুরু করে। বেন দৌড়ে আসলে দেখে একটা হাঙর কোরার দিকে তেড়ে আসতেছে। বেন দুম করে কোরাকে উদ্ধার করে নৌকার দিকে আসতেছে। তখনই Чинса! তো নৌকা থেকে পড়ে যাওয়া সবাইকে ধীরে ধীরে আবার নৌকাতে তুলে নেওয়া হয়। এখন শুধু স্যাম বাকি। তবে স্যাম আবার আরেকটা মুমূর্ষ ব্যক্তিকে উদ্ধার করে তাকেও সাথে করে নৌকাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু একা সেটা পারছে না। তাই সে দূর থেকে চিল্লিয়ে নৌকাতে থাকা লোকদেরকে ডাকতে থাকে। ডাক শুনে বেন সেদিকে নৌকাটা নিয়ে যেতে চাইলে এই বিড়িখোর বলে, ওদের চিন্তা বাদ দেন, ওরা অন্য নৌকাতে করে ফিরবেনি, চলেন আমরা যাই। কেমনটা লাগে? সিন তখন স্যামের কাছে আসলে দেখি এই রে কাম সারছে, অনেকগুলো হাঙর তাদেরকে ঘিরে ফেলেছে। নেন, এখন কি একটা অবস্থা, না জানি এখন কি হতে চলেছে। তো বেন নৌকা নিয়ে তাড়াহুড়ো করে স্যামের কাছে চলে আসে ও স্যামের সাথে থাকা লোক এবং স্যাম দুজনকেই উদ্ধার করে নৌকায় তুলতে থাকে। ঠিক তখনই খপ করে হাঙর হানাতেই, বাট স্যাম অল্পের জন্য বেঁচে যায়। এদেরকে উদ্ধার করতে পেরে সবাই অনেক খুশি। এদিকে ইমোশনাল হয়ে স্যাম লিলিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সিন বিমানের পিছন খণ্ডের ভিতরে আসলে দেখি ম্যাট এখনো ফিরে আসছে না, আবার কোনো উদ্ধারকর্মীও আসছে না। এটা দেখে জয়ী সিদ্ধান্ত নেয় এদেরকেও বসে থাকলে চলবে না, এদেরকেও এখান থেকে বের হতে হবে। কিন্তু ফিন, দাদি ও জয়ী এই তিনজনের মাঝে কেবলমাত্র জয়ী সাঁতার জানে, তাই বড় জোর জয়ী তার সাথে ফিনকে নিয়ে যেতে পারবে। তারপরেও দাদিকেও সাথে নিয়ে যেতে চায়, বাট দাদি কিছুতেই রাজি হয় না। দাদিকে একা রেখে জয়ী ফিনকে সাথে নিয়ে এখান থেকে বের হওয়ার মিশন শুরু করে।
তো জয়ী ফিনকে নিয়ে ফাইনালি পানিতে ভেসে উঠলে দেখে আশেপাশে কেউ নেই, কারণ বাকিদের নৌকা ততক্ষণে এখান থেকে অনেক দূরে চলে গেছে। জয়ী তো জানে না এই পানিতে হাঙর আছে, তাই সে নর্মালভাবেই সাঁতরাতে থাকলে একটা সময় পাশে একটা বোট পেয়ে যায়। গুড। ক্যামেরা পানির নিচে আসলে দেখি আশেপাশে কোনো হাঙরও নেই, আরও গুড। কিন্তু ঠিক তখনই তো ফাইনালি জয়ী মরতে মরতে কোনো রকমে বোটে উঠেই চিত হয়ে পড়ে গেলে দেখি হাঙর তার পায়ের এই দশা করেছে। জয়ী একটা ফিতা দিয়ে তার পাটা কোনো রকমে বেঁধেই জ্ঞান হারিয়ে ফেলে। লে চাল্লা। ফিন জয়ীর জ্ঞান ফেরানোর জন্য চিল্লিয়ে যাচ্ছে, বাট কিছুতেই জয়ীর জ্ঞান ফিরছে না। এখন তাহলে উপায়? ফিন নৌকার কিনারায় গিয়ে আশেপাশে দেখতেছে আর ভাবতেছে এখন সে কী করবে। ঠিক তখনই তো এদিকে ফিনের কি হলো সেটা আর জানা যায় না। সিন চলে আসে দাদির কাছে। আমরা দেখি পানি ধীরে ধীরে দাদির গলা পর্যন্ত উঠে গেছে। খুব দ্রুত যদি কেউ দাদিকে এখান থেকে উদ্ধার করে তাহলে ভালো, নয়তো গেল। সিন চলে আসে এখান থেকে অনেক দূরে সাগরে মাছ ধরা একটা ট্রলারে। কিছু জেলে মাছ ধরার জন্য জাল ফেলেছিল এবং সেই জালে প্রচুর পরিমাণে ছোট মাছ উঠেছে। সিনটা মনে রাখবেন, সামনে কাজে আসবে। সিন কয়েক ঘন্টা পর বিমান প্যাসেঞ্জারদের সেই নৌকাতে আসলে দেখি এরা সাগরে ভাসতে ভাসতে রাত নেমেছে এবং এরা এখনও বিশাল সেই সাগরের মাঝেই আছে। দিনের আলোতেই এরা নিজের যান বাঁচানোর মতো কিছু করতে পারলো না, আর এখন তো রাতের ঘুটঘুটে অন্ধকার। এরা বুঝে যায় এরা সবাই ধীরে ধীরে মরতে চলেছে। ও হ্যাঁ, জানিয়ে রাখি এরা সমুদ্রের এতটা গভীরে আছে যে কারো মোবাইলে নেটওয়ার্ক নেই। তো যাই হোক, মৃত্যুর আগের মুহূর্ত হিসেবে সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এরা মৃত্যুর প্রহর গুনতেছে। ঠিক তখনই আকাশে একটা হেলিকপ্টার দেখতে পাই। ব্যাস, এরা সবাই হাত উঠিয়ে ইশারা করে চিল্লিয়ে হেল্প চাইতে শুরু করে। এখন প্রসঙ্গ, হেলিকপ্টারে থাকা লোকগুলো এদেরকে দেখতে পাবে তো? কিন্তু সৌভাগ্য, হেলিকপ্টারে থাকা লোকগুলো এদেরকে দেখতে পায় ও এদের দিকে আসতে শুরু করে। যাক, এত জীবনযুদ্ধের পর এরা তাহলে ফাইনালি উদ্ধার পেতে চলেছে। তো হেলিকপ্টারটা কোস্টগার্ড বাহিনীর হেলিকপ্টার ছিল, তাই কোস্টগার্ড বাহিনী লোকগুলোকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার থেকে একজন দক্ষ উদ্ধারকর্মীকে দড়ি দিয়ে নিচে নামিয়ে দিতে থাকে। দূর থেকে এরা চিল্লাতে শুরু করে, পানিতে নেমো না, পানিতে হাঙর আছে, খেয়ে ফেলবে। কিন্তু উদ্ধারকর্মীটি সেটা শুনতে না পেয়ে যেই না পানিতে নামে, এলে এবার মরার উপর খাড়ার ঘা। হেলিকপ্টারটাও ধ্বংস হয়ে গেল, সাথে এরা যে নৌকাতে এতক্ষণ নিরাপদ ছিল সেই নৌকাটাও উল্টে গেল। তো এরা নৌকাটা আবার সিধে করে তাড়াহুড়ো করে আবার নৌকাতে ওঠার জন্য জীবন যুদ্ধ শুরু করে। তো এদিকে এসব হচ্ছে, ওদিকে দূর থেকে কে যেন দূরবীনে এটা দেখতে পায়। আপনাদের মনে আছে অনেক দূরে একটা মাছ ধরার ট্রলার ছিল? তো সেই ট্রলারটাই আসলে এদিকে চলে এসেছে ও দূর থেকে এদেরকে দেখতে পেয়েছে। তো এরা ট্রলারটিকে দেখতে পেয়ে হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে, বাট ট্রলারটা ভয়ে এদিকে আসছে না, কারণ এরা অবৈধভাবে লুকিয়ে সাগরে পোনা মাছ ধরতে এসেছে। তো ট্রলারটা যখন আসছে না তখন এরাই তাড়াহুড়ো করে সেই ট্রলারের দিকে যেতে চায়। কিন্তু এ কি, নৌকাতে তো সবাই আছে, বাট কোরা কই? কোরা কি তাহলে পানি থেকে নৌকাতে উঠতে পারেনি? লে আরেক জ্বালা, এরা কোরাকে একা রেখে কিভাবে যাবে? সবাই কোরা কোরা বলে চিল্লাতে চিল্লাতে হঠাৎ দূরে কোরাকে দেখে থমকে যায়। দেখে অনেক দূরে কোরা বিমানের ভাঙ্গা খণ্ডের উপরে এভাবে একা দাঁড়িয়ে আছে। বেন বাকিদের জীবন রিস্কে ফেলবে না জন্য একাই কোরাকে উদ্ধার করে আনার জন্য পানিতে ঝাঁপ দেয় ও সাঁতরে কোরার কাছে পৌঁছায়। এরপর কোরাকে লাইফ জ্যাকেট পরিয়ে একটা বেল্ট দিয়ে নিজের সাথে বেঁধে নিয়ে সাঁতরে আবার নৌকার দিকে ফিরতে শুরু করে। তখন চারদিক থেকে অনেক হাঙর ছুটে আসতে শুরু করেছে। দূরে ট্রলারে থাকা লোকগুলো দূরবীনে এসব দৃশ্য দেখে ইমোশনাল হয়ে যায় ও এদেরকে হাঙরের হাত থেকে বাঁচানোর জন্য চট করে অসাধারণ একটা আইডিয়া বের করে। আইডিয়া হলো এদের ট্রলারের যে বিশাল পরিমাণে পোনা মাছগুলো আছে সেগুলো পানিতে ফেলে দেবে, যাতে হাঙরগুলো সাথে সাথে এদিকে ছুটে আসে। তো এরপর কি হয় দেখুন। তো হাঙরগুলো হঠাৎ এদের উপর আক্রমণ করা বন্ধ করে এভাবে চলে যাচ্ছে কেন, এরা তো ভেবে পাচ্ছে না, বাট কারণটা আমরা তো জানি। তো হাঙরগুলো ট্রলারের দিকে এভাবে ছুটে যেতে থাকলে নৌকাতে থাকা লোকগুলো পুরো চুপচাপ বসে থাকে, যাতে সব হাঙর ট্রলারের দিকেই চলে যায়। কিন্তু এই সময়ে আবার এই বিড়িখোরের বিড়ির পিনিক উঠেছে। খেয়াল করে দেখে তার বিড়ির প্যাকেটটা পানিতে পড়ে ভেসে আছে। ব্যাস, মালে বিড়ির প্যাকেটটা পানি থেকে তোলার জন্য নৌকা থেকে হালতে শুরু করে। মনে হচ্ছে তো বিড়ির প্যাকেট নিতে গিয়ে শালা নিজে তো মরবেই, সাথে বাকিদেরও মারবে। কিন্তু যাক, কোনো কিছু হয় না। মালে এবার একটা বিড়ি নিয়ে রিল্যাক্সে নৌকার কিনারায় শুয়ে পড়ে। এরপর বিড়ি ধরাবে, ঠিক তখনই এই
লে বেটা, এখন হাঙরের পেটে শুয়ে বিড়ি খা। স্ক্রিন অন্ধকার হয়ে যায়। স্ক্রিনে আলো আসলে দেখি সকাল হয়ে গেছে ও সেই মাছ ধরা ট্রলারটাই এদের সবাইকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। যাক, ফাইনালি তাহলে এই কয়জন জীবন সংগ্রামে জিতে গিয়ে এই মৃত্যুযজ্ঞ থেকে বেঁচে ফিরতে পারতেছে। যদিও সবার চোখে জল ছলছল করতেছে, তবে এটা কষ্টের নয়, বিরাট এক সফলতার। স্যাম ইমোশনাল হয়ে লিলিকে বলে, হয়তো এই পরিবেশ ও পরিস্থিতিটা তোমাকে প্রপোজ করার মতো নয়, তবে প্লেন বিধ্বস্ত হওয়া থেকে শুরু করে এই যে এখন আমি তোমার পাশে বসে আছি, এই সময়ের মাঝে প্রতিটি মুহূর্তে আমি তোমাকে ঘিরে যে অনুভূতিগুলো ফিল করেছি, তাতে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি তোমাকে আমি আসলে কতটা ভালোবাসি, এবং এটাও বুঝতে পেরেছি আমি আমার পুরো লাইফে আর কখনো তোমাকে হারাতে চাই না। আই লাভ ইউ। এই বলে স্যাম লিলির কপালে একটা চুমু খাই। ফাইনালি ছোটবেলা থেকে বয়ে বেড়ানো দুজনের না বলা ভালোবাসাটা আজ পূর্ণতা পেল। তো এদিকে সবাই খুশি, বাট ট্রলারের সামনে দাঁড়িয়ে থাকা কোরা এই সাগর ছেড়ে যেতে যেতেও এই সাগরের বুকে কি যেন খুঁজতেছে আর নীরবে কাঁদতেছে। বেন এসে সান্ত্বনা দিয়ে বলে, কি খুঁজতেছ? কোরা বলে ওঠে, আমার ভাই ফিনকে। মানে ফাইনালি কোরাও তার সৎ ভাইকে মন থেকে মেনে নিয়েছে, যেটা কোরার বাবা মা চাইছিল। বাট কোরা তার বাবা মাকে তো হারিয়েছে, কিন্তু তার ভাইকে হারানোটা কিছুতেই মানতে পারছে না। এমন সময় ট্রলারে থাকা সবাই খুশিতে চিল্লিয়ে উঠে বলে, ফোনে নেটওয়ার্ক চলে এসেছে। এটা শুনতেই কোরার মনে পড়ে ফিনের মা ফিনের গলায় একটা লোকেশন ট্র্যাকার লাগিয়ে সেটার অ্যাক্সেস কোরার ফোনে দিয়েছিল, যেটার পাসওয়ার্ড এখনো কোরার মনে আছে। ব্যাস, কোরা বেনের ফোনে সেই ট্র্যাকারের আইডিটা ওপেন করতেই দেখে ফিনের লোকেশন তো ট্রলারের একটু দূরেই দেখাচ্ছে। যাক, কোরা নতুন আসেই বুক বাঁধে। বেন তখন সেই লোকেশনটা ট্রলার চালককে দেখালে ট্রলার সেই লোকেশনে আসতেই দূরে একটা ভাসমান বোট দেখতে পাই। এরা নৌকার কাছে আসলে, একে নৌকাতে তো কেবল বিমানবালা জয়ী পড়ে আছে, ফিন তো নেই। এটা দেখে এরা বুঝে যায় ফিনকে তাহলে হাঙর খেয়ে ফেলেছে। কোরা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। সে বাবা মা হারিয়ে এতিম, এদিকে ভাইটাকেও হারালো। কিন্তু জয়ীর হুঁশ ফিরতেই জয়ী কেন জানি অস্থির হয়ে একটা পলি সরাই, আর থ্যাঙ্কস গড ফিন নৌকাতেই আছে, আর হ্যাঁ, সে বেঁচে আছে। তো এবার ট্রলারে থাকা সবাই খুশি, বাট এবার বেনকে কেন জানি ভীষণ উদাস দেখতে পাই। বেন কি যেন ভেবে হাউমা করে কেঁদে ওঠেও পকেট থেকে মোবাইলটা বের করে তার পরিবারের ফটোগুলো দেখতে থাকে। আপনাদের মনে আছে, মুভির শুরুতেই জেনেছিলাম বেনের পরিবারে কি যেন একটা বিরাট সমস্যা চলতেছে, আর সেই মানসিক চাপ থেকে পালিয়ে বেড়াতেই বেন বাসায় যেতে চায় না। বাট এই ঘটনার পর সে পরিবারকে এতটা মিস করতেছে যে ফটোগুলো দেখতেছে আর হাউমাউ করে কাঁদতেছে। কিন্তু প্রশ্ন হলো, তার পরিবারে চলা সেই সমস্যাটা আসলে কি, যেটার কষ্ট থেকে পালিয়ে বেড়াতে বেন বাসাতে যায় না? তখনই ফটোগুলোর মাঝে বেনের ছেলে শনের ফটো দেখতে পাই ও আমরা বুঝতে পারি তার ছেলের আসলে ক্যান্সার হয়েছে। তো বেন শনকে দেখে কাঁদতে কাঁদতে তার বউকে ফোন করে বলে, শন কেমন আছে? পাশ থেকে শন বলে, বাবা আমি ভালো আছি, তুমি কেমন আছো? বেন কষ্ট চেপে বলে ওঠে, আমি ভালো আছি বাবা, আর হ্যাঁ আমি আসতেছি সোজা তোমার কাছে, বলো তোমার জন্য কি খেলনা আনবো। তো বেন তার ছেলের সাথে কথা বলতে থাকে আর ট্রলারটি সাগরের বুক চিরে কিনারার দিকে এগোতে থাকে। আর হ্যাঁ, মুভিটি এভাবেই শেষ হয়ে যায়। মুভির স্টোরিটা সত্যি অনেক মোটিভেশনাল এবং অনেক ইমোশনাল ছিল। আমার কাছে যা অনেক ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি সবার কমেন্ট পড়বো এবং সবার কমেন্টেরই রিপ্লাই দিব। আর হ্যাঁ, ফিল্মি আপু নামেই আমার যে একটা ফেসবুক পেজ আছে এবং আমি সেখানেও যে মুভি এক্সপ্লেইন আপলোড করি সেটা কি জানেন? ফেসবুক পেজটি এখনো ফলো করে না থাকলে আজকেই ফলো করে নেন। ফেসবুকে সার্চ করলেও পেজটা পেয়ে যাবেন এবং পিন কমেন্টেও লিঙ্ক দিয়ে রেখেছি। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।